সহজ লেসনে তোমাদের সকলকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2023 সালের ভূগোল বিষয়ে দুটি প্রশ্নপত্রের সেট সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা ক্লাস 7 এর ফার্স্ট ইউনিট টেস্ট 2023 সালের ভূগোল বিষয়ের এই প্রশ্নপত্রগুলি সম্পূর্ণ উত্তর সহ পরপর দেখে নিই। তো তোমাদের সিলেবাসের মধ্যে যে সমস্ত অধ্যায়গুলো রয়েছে ফার্স্ট ইউনিট টেস্টের মধ্যে, সেগুলো হচ্ছে পৃথিবীর গতি, এরপর হচ্ছে ভূপৃষ্ঠে কোনো স্থানের অবস্থান নির্ণয়, নেক্সট হচ্ছে বায়ুচাপ, আর হচ্ছে এশিয়া মহাদেশ। এই অধ্যায়গুলি তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের মধ্যে রয়েছে। কোন অধ্যায় থেকে কি ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষায় দেওয়া হবে সেগুলো তোমরা এখান থেকে একবার দেখে নিতে পারো। ওকে, তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের পরীক্ষাটি নেওয়া হবে 15 নম্বর এবং 30 মিনিট সময় দেওয়া থাকবে। আর পরীক্ষাটি হবে তোমাদের 1 এপ্রিল থেকে 11 এপ্রিল 2023 এর মধ্যে। ওকে, তাহলে প্রশ্ন উত্তরগুলো আমরা এই ভিডিও থেকে দেখে নিই। তার আগে তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশের বেল আইকন অল অপশনটিকে সিলেক্ট করবে পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য, এবং এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবে। তো চলো এই সমস্ত প্রশ্ন এবং উত্তরগুলো আমরা এখন দেখি। তো প্রথমে আমরা দেখবো সেট 1 এর প্রশ্ন এবং তার উত্তরগুলো। তো এখানে 1 নম্বর দাগে দেওয়া আছে বন্ধনী থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর। এখানে 3টি এমসিকিউ প্রশ্ন দেওয়া আছে, 3 একে 3 নম্বর দেওয়া হয়েছে। একের কয়ের জায়গা দেওয়া আছে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে বেশি হয় 3 জানুয়ারি, 21শে মার্চ, 4 জুলাই, 21শে জুন। তো সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে বেশি হয় 4 জুলাই। এরপর ক্ষয়ের জায়গা দেওয়া আছে ভূগোলকের উপর অঙ্কিত অক্ষরেখার সংখ্যা 179টি, 178টি, 180টি না 47টি। তো ভূগোলকের উপর অঙ্কিত অক্ষরেখার সংখ্যা হচ্ছে 179টি। এরপর হচ্ছে গয়ের দাগে এশিয়া ও ইউরোপের মাঝে যে নদী সেটা হচ্ছে গঙ্গা, ইয়াংসি কিয়াং, ইউরাল না রাইন। তো এশিয়া ও ইউরোপের মাঝখানে যে নদী সেটাকে বলা হয় ইউরাল নদী। ওকে, তো এখানে তোমাদের জন্য একটা প্রশ্ন আমরা এখানে রেখেছি। তো সেটা প্রশ্ন হচ্ছে এশিয়া মহাদেশের দীর্ঘতম নদী। এখানে অপশন দেওয়া আছে গঙ্গা, সিন্ধু, ইয়াংসি না মেকং। তো সঠিক উত্তর কোনটা হবে সেটা তোমরা অবশ্যই কমেন্টে লিখে জানিও। ওকে, তো চলো পরবর্তী প্রশ্ন এবং উত্তরগুলো আমরা এখান থেকে দেখে নিই। এখানে 2 নম্বর জায়গায় দেওয়া আছে এক কথায় উত্তর দাও। প্রশ্নের মান 1 নম্বর করে, দুটি প্রশ্নের জন্য 2 নম্বর এখানে দেওয়া আছে। পরের জায়গায় দেওয়া আছে হিমালয় ও কুয়েন লুনের মধ্যে কোন মালভূমি আছে। তোমরা উত্তর লিখো হিমালয় ও কুয়েন লুনের মধ্যে তিব্বতের মালভূমি আছে। পরের জায়গায় দেওয়া আছে পৃথিবীর অক্ষ কাকে বলে। তোমরা উত্তর লিখবো যে কাল্পনিক রেখা পৃথিবীর কেন্দ্রকে ছেদ ছেদ করে উত্তর দক্ষিণে প্রবাহিত হয়েছে তাকে পৃথিবীর অক্ষ বলে। এর পরের যে প্রশ্ন সেটা রয়েছে আমাদের 3 নম্বর দাগে অনধিক 30 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মানে হচ্ছে 2 নম্বর। পরের জায়গায় দেওয়া আছে মধ্যরাত্রির সূর্য বলতে কি বোঝো। তোমরা এখানে উত্তর লিখবো উত্তর গোলার্ধে মার্চ থেকে জুলাই এই সময়ে কানাডা, আলাস্কা, ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, আইসল্যান্ড এর অনেক জায়গা থেকে স্থানীয় সময় অনুযায়ী গভীর রাতে দিগন্ত রেখায় সূর্যকে দেখা যায়, তাই এই অঞ্চলকে মধ্যরাত্রির সূর্যের দেশ বলে। ইউরোপের নরওয়ের উত্তরে হামারফেস্ট বন্দরে মে মাস থেকে জুলাই মাস পর্যন্ত সূর্যকে রাতের বেলায় স্পষ্ট দেখা যায়। ওকে, এরপরের প্রশ্ন হচ্ছে 3 ক্ষয়ের দাগে। তো যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে বলা হয়েছে। আমরা যে দুটি প্রশ্নের উত্তর এখানে লিখছি, তোমরা যে কোনো একটা প্রশ্নের উত্তর লিখবে। এখানে বলা হচ্ছে অধিবর্ষ কাকে বলে। তোমরা উত্তর লিখবে যে বছর ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা 1 দিন বাড়িয়ে বছরটিকে 366 দিন করা হয় সেই বছরটিকে অধিবর্ষ বলে। যেমন হচ্ছে 2020 সাল, এটা হচ্ছে একটি অধিবর্ষ। ওকে, এরপর 4 নম্বর দেখা দেওয়া আছে অনধিক 50 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান হচ্ছে 3 নম্বর। তার কয়ের দেখা দেওয়া আছে নিরক্ষীয় অঞ্চলে নিম্নচাপ বলয় সৃষ্টি হয় কেন। তো উত্তর লিখবো আমরা নিরক্ষীয় নিম্নচাপ বলয় 0 ডিগ্রি থেকে 10 ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষাংশে অবস্থিত। এখানে নিম্নচাপ বলয় সৃষ্টির কারণগুলি হলো, নাম্বার এ হচ্ছে নিরক্ষীয় অঞ্চলে সূর্যরশ্মি সারা বছর লম্বভাবে পড়ায় বায়ু উষ্ণ ও হালকা হয়ে ঊর্ধ্বগামী হয়। এরপর নাম্বার বি হচ্ছে এখানে স্থলভাগের তুলনায় জলভাগ অনেক বেশি থাকায় বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে, ফলে জলীয় বাষ্পপূর্ণ বায়ুর চাপ কম হয়। নাম্বার সি হচ্ছে নিরক্ষরেখার কাছাকাছি অঞ্চলে পৃথিবীর আবর্তন সবচেয়ে বেশি হয় বলে বায়ু দুই ক্রান্তীয় অঞ্চলের দিকে ছিটকে যায়, এভাবে নিরক্ষীয় অঞ্চলে নিরক্ষীয় নিম্নচাপ বলয় তৈরি হয়েছে। নেক্সট হচ্ছে 5 নম্বর দাগে অনধিক 80 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মানে হচ্ছে 5 নম্বর। এখানে কয়ের জায়গা দেওয়া আছে এশিয়া মহাদেশের যে কোনো 5টি গুরুত্ব ও বিশেষত্ব উল্লেখ করো, এবং ক্ষয়ের জায়গা দেওয়া আছে এশিয়ার উত্তরের বিশাল সমভূমির পরিচয় দাও, বিবরণ দাও। ওকে, তো যে কোনো একটি প্রশ্নের উত্তর আমাদের লিখতে হবে। আমরা ক্ষয়ের জায়গার যে প্রশ্ন সেটা লিখছি আমরা উত্তর। তো এশিয়ার উত্তরের সমভূমি অঞ্চলটি পৃথিবীর বৃহত্তম সমভূমি। ভূপ্রাকৃতিক বৈচিত্র্য অনুসারে উত্তরের সমভূমি অঞ্চলটি 3 ভাগে বিভক্ত, যথা প্রথম হচ্ছে নাম্বার এতে আমরা লিখছি তুরানের নিম্নভূমি। আরল সাগর ও কাস্পিয়ান সাগর সংলগ্ন নিম্নভূমি হলো তুরানের সমভূমি। এই নিম্নভূমির কোনো কোনো অংশ সমুদ্র পৃষ্ঠ থেকে 8 থেকে 10 মিটার উঁচু। নাম্বার বি হচ্ছে সাইবেরিয়ার সমভূমি। এশিয়ার উত্তরে ওব, লেনা ও ইনিসি নদীর পলি সঞ্চিত হয়ে ও হিমবাহের সঞ্চয় কার্যের ফলে সাইবেরিয়ার
সমভূমির উৎপত্তি, এটি পূর্বে ইনিসি নদী ও পশ্চিমে ইউরাল পর্বতের মাঝে অবস্থিত। সমভূমির গড় উচ্চতা প্রায় 20 মিটার। নাম্বার সি হচ্ছে সাইবেরিয়ান শিল্ড। ইনিসি নদী থেকে পূর্বে বেরিং প্রণালী পর্যন্ত বিস্তৃত প্রাচীন ক্ষয়প্রাপ্ত মালভূমির সামান্য তরঙ্গায়িত ভূমিকে সাইবেরিয়ান শিল্ড বলে। তো এরপর আমরা দেখবো স্টেট 2 এর প্রশ্ন এবং তার উত্তরগুলো। তো এখানে স্টেট 2 এর 1 নম্বর দেওয়া আছে, বন্ধনী থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। প্রতিটি প্রশ্নের মান 1 করে 3টির জন্য 3 নম্বর দেওয়া আছে। কয়ের জায়গায় দেওয়া আছে এশিয়ার বৃহত্তম বনভূমির নাম সাভানা, সেলভা, তৈগা না স্টেপ। তো এশিয়ার বৃহত্তম বনভূমির নাম হচ্ছে তৈগা। নাম্বার ক্ষয়ে দেওয়া আছে বায়ুর চাপ মাপার যন্ত্র হলো হাইগ্রোমিটার, ব্যারোমিটার, থার্মোমিটার না অ্যানোমিটার। তো বায়ুর চাপ মাপার যন্ত্র হচ্ছে ব্যারোমিটার। পরের প্রশ্ন গয়ের দাগে অপসূর অবস্থান ঘটি 3 জানুয়ারি, 4 জুলাই, 21 জুন, 22 ডিসেম্বর। তো অপসূর অবস্থান ঘটে হচ্ছে 4 জুলাই। ওকে, এখানে আমরা তোমাদের জন্য একটা প্রশ্ন রেখেছি, সেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ অক্ষরেখা, সেটা নিরক্ষর রেখা, কর্কট ক্রান্তি রেখা, মকর ক্রান্তি রেখা না সুমেরুবৃত্ত রেখা। তো সঠিক উত্তর যেটা হবে সেটা তোমরা অবশ্যই কমেন্টে লিখে জানাবে। নেক্সট প্রশ্ন দেখবো আমরা 2 নম্বর দাগে। দু এক কথায় যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান হচ্ছে 1 নম্বর করে, দুটি প্রশ্নের জন্য 2 নম্বর দেওয়া আছে। কয়ের জায়গা দেওয়া আছে এশিয়ার কোন নদীকে স্বর্ণ রেণুর নদী বলে। আমরা উত্তর লিখবো এশিয়ার ইয়াংসি নদীকে স্বর্ণ রেণুর নদী বলে। কয়ের জায়গায় দেওয়া আছে কোন ঋতুতে বেশিরভাগ দিন আকাশকে নীল দেখায়। আমরা উত্তরটা লিখবো শরৎ ঋতুতে বেশিরভাগ দিন আকাশকে নীল দেখায়। বইয়ের জায়গায় দেওয়া আছে ভারতের প্রমাণ দ্রাঘিমার মান কত। উত্তরটা হবে ভারতের প্রমাণ দ্রাঘিমার মান হচ্ছে 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব। এরপর ঘয়ের দাগে কোন শহরকে চীনের ম্যানচেস্টার বলে। তখন আমরা উত্তর লিখবো সাংহাই শহরকে চীনের ম্যানচেস্টার বলে। এরপর রয়েছে 3 নম্বর দাগে অনধিক 30 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান হচ্ছে 2 নম্বর। কয়ের দাগে দেওয়া আছে সমচাপ রেখা কাকে বলে। তো উত্তরটা লিখবো নির্দিষ্ট সময়ে সমুদ্র তলের সাপেক্ষে ভূপৃষ্ঠের একই পরিমাণ বায়ুচাপ যুক্ত অঞ্চলগুলিকে আবহাওয়া মানচিত্রে যে কাল্পনিক রেখা দ্বারা যুক্ত করা হয় তাকে সমচাপ রেখা বা সমপ্রেস রেখা বলে। এরপরের প্রশ্ন হচ্ছে 4 নম্বর দাগে টোকিও ইয়োকোহামা শিল্পাঞ্চলে কি কি শিল্প গড়ে উঠেছে। তো আমরা উত্তর লিখবো টোকিও ইয়োকোহামা শিল্পাঞ্চলের প্রধান শিল্পগুলি হলো কার্পাস বয়ন শিল্প, লৌহ ইস্পাত, মোটরগাড়ি ও বিমান নির্মাণ শিল্প, পশম, কাগজ, তথ্য প্রযুক্তি, ইলেকট্রনিক্স, খাদ্য প্রক্রিয়াকরণ ও জৈব প্রযুক্তি শিল্প। ওকে, তো এই শিল্পগুলো গড়ে উঠেছে টোকিও ইয়োকোহামা শিল্পাঞ্চলে। এরপরের প্রশ্ন রয়েছে আমাদের 4 নম্বর দাগে অনধিক 50 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান হচ্ছে 3 নম্বর। কয়ের দাগে দেওয়া আছে অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার মধ্যে পার্থক্যগুলি লেখো। তো এখানে আমরা উত্তরটা লিখবো একটা টেবিলের মধ্যে, এটা হচ্ছে অক্ষরেখা, এটা হচ্ছে দ্রাঘিমা রেখা। তো 1 নম্বর পার্থক্য হচ্ছে অক্ষরেখাগুলি পৃথিবীর পূর্ব পশ্চিমে বিস্তৃত, দ্রাঘিমা রেখাগুলি পৃথিবীর উত্তর দক্ষিণে বিস্তৃত। 2 নম্বর হচ্ছে অক্ষরেখাগুলি পূর্ণবৃত্ত আর দ্রাঘিমা রেখাগুলি অর্ধবৃত্ত। 3 নম্বর অক্ষরেখাগুলির দৈর্ঘ্য নিরক্ষরেখার দিকে ক্রমশ কমতে থাকে আর প্রতিটি দ্রাঘিমা রেখার দৈর্ঘ্য সমান। ওকে, এরপর রয়েছে আমাদের ক্ষয়ের দেখা প্রশ্ন, এশিয়াকে চরম বৈশিষ্ট্যের মহাদেশ বলা হয় কেন। তো এক্ষেত্রে আমরা উত্তর লিখব পৃথিবীর বৃহত্তম মহাদেশ এশিয়ার ভূপ্রকৃতি, নদ নদী, হ্রদ, জলবায়ু, স্বাভাবিক উদ্ভিদের স্বতন্ত্র বৈশিষ্ট্য এশিয়াকে চরম বৈশিষ্ট্যের মহাদেশ বা চরম বৈশিষ্ট্যের মহাদেশ বা চরম বৈচিত্র্যের মহাদেশে পরিণত করেছে। কারণ নাম্বার এ দিয়ে আমরা লিখছি ভূপ্রাকৃতিক বৈচিত্র্য। এশিয়া মহাদেশে অবস্থিত পৃথিবীর উচ্চতম পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট, উচ্চতম মালভূমি পামির, বৃহত্তম মালভূমি তিব্বত, প্রাচীনতম ভঙ্গিল পর্বত আরাবল্লী ও বৃহত্তম সমভূমি সাইবেরিয়া প্রভৃতি ভূপ্রকৃতির বৈচিত্র্য নির্দেশ করে। এরপর নাম্বার বিতে আমরা লিখছি মরুভূমির বৈচিত্র্য। এই মহাদেশে আরব, সাহারা প্রভৃতি উষ্ণ মরুভূমির পাশাপাশি লাদাখ, গোবি, আনাতোলিয়া প্রভৃতি শীতল মরুভূমির অবস্থান লক্ষ্য করা যায়। নাম্বার সি হচ্ছে জলবায়ুর বৈচিত্র্য। এশিয়া মহাদেশে অবস্থিত পৃথিবীর উষ্ণতম স্থান জেকোবাবাদ, শীতলতম স্থান ওমিয়াকান এবং সর্বাধিক বর্ষণবহুল স্থান মৌসিনরাম ও শুষ্কতম স্থান বার এল খালিজ এই মহাদেশের জলবায়ুর চরমতার উদাহরণ। পরের পয়েন্টে আমরা লিখছি নাম্বার ডি দিয়ে নদ নদী ও হ্রদের বৈচিত্র্য। পৃথিবীর বৃহত্তম হ্রদ কাস্পিয়ান সাগর, গভীরতম হ্রদ বৈকাল, সর্বাধিক লবণাক্ত ও নিম্নতম হ্রদ মরুসাগর এশিয়ায় অবস্থিত। ওকে, নাম্বার ই হচ্ছে স্বাভাবিক উদ্ভিদের বৈচিত্র্য। এশিয়ার দক্ষিণে চিরসবুজ ঘন বনভূমি উপকূলীয়
অংশে লবণাম্বু উদ্ভিদের ম্যানগ্রোভ অরণ্য, উত্তরে পৃথিবীর বৃহত্তম সরলপরিগী অরণ্য তৈগা এবং উষ্ণ মরুভূমিতে জেরোফাইট উদ্ভিদ দেখা যায়। পরের পয়েন্ট হচ্ছে জনবসতি। এশিয়া মহাদেশে সর্বত্র জনঘনত্ব সমান নয়। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলি অত্যন্ত জনবহুল হলেও মধ্যপ্রাচ্যের দেশগুলিতে প্রতিকূল জলবায়ুর কারণে স্বল্প জনবসতি দেখা যায়। তো এই সকল কারণে এশিয়াকে চরম বৈশিষ্ট্যের মহাদেশ বা চরম বৈচিত্র্যের মহাদেশ বলা হয়। এরপরের প্রশ্ন যেটা রয়েছে 5-এর দাগে অনধিক 80 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 5 নম্বর। কয়ের দাগে দেওয়া আছে বায়ুচাপের পার্থক্যের কারণগুলি আলোচনা করো এবং ক্ষয়ের দাগে দেওয়া আছে এশিয়ার বিভিন্ন অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদগুলি কি কি। আমরা প্রথম প্রশ্নের উত্তরটা লিখছি। কয়ের দাগের বায়ুচাপের পার্থক্যের কারণগুলি হলো, তো প্রথম পয়েন্টে আমরা লিখছি নাম্বার এ দিয়ে বায়ুর উষ্ণতা। বায়ুর উষ্ণতা বায়ুর চাপের পার্থক্যের প্রধান কারণ। সূর্যতাপে বায়ু উত্তপ্ত হলে বায়ুর অণুগুলি গতিশীল হয়ে পড়ে ও পরস্পরের থেকে দূরে সরে যেতে থাকে, ফলে উষ্ণ বায়ু হালকা ও প্রসারিত হওয়ায় বায়ুর ঘনত্ব কমে যায় এবং বায়ুর চাপও কমে। আবার বায়ু শীতল হলে সংকুচিত হয় এবং ঘনত্ব বেড়ে যাওয়ায় বায়ুর চাপ বাড়ে। এ কারণে শীতল মেরু অঞ্চলে বায়ুর চাপ বেশি ও উষ্ণ নিরক্ষীয় অঞ্চলে বায়ুর চাপ কম। এরপর হচ্ছে নাম্বার বি ভূমির উচ্চতা। পৃথিবীর মাধ্যাকর্ষণ বল ও বায়ুস্তরের প্রবল চাপে ও ভারে বায়ুর অণুগুলি ভূপৃষ্ঠের কাছাকাছি বেশি পরিমাণে ঘনভাবে থাকায় বায়ুর চাপ সব থেকে বেশি। ভূমির উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে বায়ুর ঘনত্ব কমে ও বায়ুর চাপ হ্রাস পায়। এরপরের পয়েন্টে আমরা লিখছি নাম্বার সি দিয়ে জলীয় বাষ্পযুক্ত আর্দ্র বায়ু শুষ্ক বায়ুর থেকে হালকা বলে বায়ুর চাপও কম হয়। বায়ুতে জলীয় বাষ্প মিশলে বায়ুর চাপ হ্রাস পায়, অর্থাৎ নিম্নচাপ তৈরি হয়। নাম্বার ডি হচ্ছে পৃথিবীর আবর্তন গতির জন্য বায়ুমণ্ডলের বায়ু দুই ক্রান্তীয় অঞ্চলের দিকে বিক্ষিপ্ত হয়। এ কারণে নিরক্ষরেখার কাছাকাছি অঞ্চলে আবর্তন বেগ সর্বাধিক বলে নিম্নচাপ তৈরি হয় এবং মেরু অঞ্চলে আবর্তন বেগ সবচেয়ে কম বলে বায়ুর চাপ বেশি। ওকে, এভাবে আমরা প্রশ্নের উত্তরটিকে লিখলাম এবং এখানে শেষ হলো ক্লাস 7-এর ফার্স্ট ইউনিট টেস্ট 2023 সালের ভূগোল বিষয়ের দুটি প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর। এই সমস্ত প্রশ্ন এবং উত্তরগুলো তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করে নেবে তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের জন্য। আর যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশের বেল আইকনের অল অপশনটিকে সিলেক্ট করে নেবে পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য। এবং এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবে। যদি তোমরা এই সমস্ত প্রশ্নোত্তরগুলো পড়তে চাও তাহলে পিডিএফ এর লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখানে ক্লিক করলে পিডিএফটি পেয়ে যাবে এবং সমস্ত প্রশ্নোত্তরগুলো চাইলে সেখান থেকে তোমরা পড়তে পারবে। তো আজকের এই ভিডিওটিকে আমরা এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।